আমাদের সঙ্গে আজকে বেশ অনুপ্রেরণা যোগানোর মতো আরো একজন মানুষ রয়েছেন। স্টুডিওতে আছেন একজন লড়াকু স্বাধীনচেতা এবং শ্রমজীবী তরুণ, যিনি নিজ জীবন যুদ্ধের কঠিন বাস্তবতার মধ্যেও বিশ্বজয়ের অদম্য স্বপ্ন বুকে লালন করছেন। কোনো বিলাসবহুল বাজেট ছাড়াই স্রেফ মানুষের বিশ্বাস ও ভালোবাসাকে পুঁজি করে অপরিচিত গাড়িতে লিফট নেওয়া কিংবা অপরিচিত মানুষের ঘরে রাত্রি যাপনের মাধ্যমে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ করেছেন। তার পাশাপাশি আসলে তিনি ভারতের 16টি রাজ্যের সর্বমোট 16,000 কিলোমিটার পথ সফলতার সাথে ভ্রমণও করেছেন। বর্তমানে তিনি 2026 সাল থেকে শুরু হতে যাওয়া টানা 30 বছর মেয়াদী এক ঐতিহাসিক বৃত্তাকার বিশ্ব ভ্রমণ অভিযানের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। আর তিনি 26 বছর বয়সী মোহাম্মদ আবরার জাহিন, যিনি আছেন আমাদের সঙ্গে আজকে সকালের বাংলাদেশ স্টুডিওতে। আবরার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সকাল। সকালটা আসলে আমরা একজন মানুষ যিনি অভিযান করতে যান, বিশ্ব ভ্রমণে যান, এমন একটা বড় অনুপ্রেরণা নিয়ে এসেছেন আমাদের কাছে, তার কাছ থেকে গল্প শুনতে চাই। একদম। এই যে বিশ্ব ভ্রমণের যে তাগিদটা, এই যে ঘুরতে যাওয়া, এটা কিভাবে হলো? কোথা থেকে এই শখটা প্রথমে আসলো? শুভ সকাল। আশা করি ভ্রমণের গল্প আর কিছু রোমাঞ্চকর আগামীর অভিযানের পরিকল্পনা নিয়ে আজকের এই সকালটা আরও একটু সুন্দর হবে। জি। ভ্রমণ আমার জীবনে কোনো বিলাসিতা বা পূর্বের পরিকল্পনা থেকে আসেনি। এটা এসেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে, এক শীতের সকালে। তখন আমি খুব ছোট। যখন আপনার বয়স 6? হ্যাঁ, 6 বছর। হ্যাঁ। তখন আমি আমার আম্মার সাথে যাচ্ছিলাম আমার নানি বাড়ি। তো যেই পথ দিয়ে আমি যাই, সেই পথ একটা পর্যায়ে যাওয়ার পর একটা অংশ চলে যায় সোজা সামনে সামনে নদীর খেয়াঘাট, আর সেখান থেকেই আরেকটা অংশ চলে যায় হাতের ভামে। তো সেই ছোট্ট বয়সে আমার মাথায় একটা প্রশ্ন আসে যে সামনের পথটা তো আমার নানি বাড়ির দিকে যাচ্ছে, তবে এই বাম দিকের পথটা তাহলে কার নানি বাড়ির দিকে যাচ্ছে? এতে রবার্ট ফ্রস্টের কবিতার মতন হয়ে গেল একেবারেই। তো আমি ঠিক জানি না কারো কবিতার সাথে মিলেছে কিনা, তবে আমার সেই ছোট মাথায় প্রশ্নটা সাথে সাথে আম্মার কাছে আমি দেই। তবে আম্মা খুব গম্ভীরভাবে, হপ, খেয়া চলে যাচ্ছে, এখন তোমার প্রশ্নের সময় নয়, চলো দ্রুত আগাই। তবে আমার মাথায় থেকে সেই প্রশ্নটা কখনো সরে যায়নি। যখন আবার নিজের ঘরে ফিরে আসলাম, আমার সব থেকে ভালো বন্ধু আমার কাকার কাছে আমি সেই প্রশ্নের উত্তর জানতে চাই। আমি বলি যে ওই রাস্তাটা তাহলে কার নানি বাড়ির দিকে যাচ্ছে? কাকা একটু হেসে বলল, না রে বোকা, ওটা কারো নানি বাড়ির দিকে যাচ্ছে না, যাচ্ছে অন্য একটা গ্রামের দিকে। আর ঠিক তখন আমার ওই ছোট্ট পৃথিবী, আমার নিজের ছোট্ট ঘরে, সেটা অনেক বিশাল হয়ে গেল। আমি জানতে পারলাম আমার গ্রাম এই পৃথিবীতে একটি মাত্র গ্রাম নয়। আমার গ্রাম, তারপর অনেকগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, তারপর উপজেলা, জেলা, দেশ, এবং অনেকগুলো দেশ নিয়ে একটা মহাদেশ। আর সেই মহাদেশ অনেকগুলো মিলিয়ে আমাদের এই পৃথিবী, আর তার বাইরেও এক বিশাল ব্রহ্মাণ্ড। তবে জানার পর আমার ইচ্ছে হলো আমি কবে এগুলো দেখতে পাবো। কাকার সাথে মাঝে মাঝে বের হতাম, একটা দুটা গ্রাম দেখতাম, তবে আমার যে বড় তৃষ্ণা এই বিশাল পৃথিবী দেখার, আমার তো অল্পেতে স্বাদ মিটে না। ওই রবার্ট ফ্রস্টের সেই কবিতার কথা বলছিলেন উনি, সেখান থেকে মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই ভাবনাটা তখন আপনাকে জেকে বসলো। একটু জানতে চাই, এই ভাবনার সাথে নতুন কিছুর ভাবনাও এসেছে। হিচ হাইকিং ধারণাটা আমাদের জন্য নতুন, বেশ নতুন। আমি বাংলাদেশে খুব একটা এবং আমাদের জন্য বিপজ্জনকও। হ্যাঁ, এবং আপনি শুরু করছেন সেটা আজকে থেকে 10 বছর আগে, 2016 সালে, আমি যদি ভুল না করে থাকি, যে তথ্য আমরা পেয়েছি। 2016 সালে যখন আপনি শুরু করলেন, তখন কিশোর বা উঠতি বলা চলে। এই সময়ে আপনি কিভাবে ভাবলেন যে অপরিচিত মানুষের সাথে আপনি কথা বলে তাদেরকে কনভিন্স করতে পারবেন যে তাদের গাড়িতে আপনি একটা লম্বা দূরত্ব হয়তো পাড়ি দিবেন, কিংবা তাদের বাড়িতে আপনি রাত্রি যাপন করবেন? সেই নিরাপত্তা বা সেই জায়গাগুলো আসলে কেমন, সেই অভিজ্ঞতাগুলো কেমন? হিচহাইকিং এটি ইউরোপ, আমেরিকাতে বহুল পরিচিত। বলা হয়ে থাকে আমেরিকার কোনো এক কলেজের শিক্ষার্থী, তার বাসায় যাওয়ার পকেটে টাকা ছিল না, তার যেতে হবে বাসায়, তার আম্মা বহুত অসুস্থ। আবার কেউ বলে কারো এক ওয়াইফ খুব অসুস্থ ছিল, তার বাচ্চা হবে, তবে ওই স্বামীর বাসায় যাওয়ার পকেটে টাকা নেই। তো তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়ল, অপরিচিত মানুষের যে গাড়িগুলো যাচ্ছিল, শত শত গাড়ি হাইওয়েতে যাচ্ছে, তো সেখানে হাত বাড়ালো। আর সেখান থেকেই এক নতুন কনসেপ্টের আবির্ভাব হলো। পরবর্তীতে যখন ব্যাকপ্যাকাররা এই পৃথিবীর পথে ছুটতে শুরু করলো এই আধুনিক পৃথিবীতে এসে, তখন এর নাম দেওয়া হলো হিচ হাইকিং। যদিও সেই অল্প বয়সে আমি বলতাম হাইজ্যাকিং।
আমার শিক্ষকরা আমাকে বকতো, আমি উচ্চারণটা করতে পারতাম না। তো বাংলাদেশে যখন আমি প্রথম এই হিচ হাইকিং কনসেপ্টের মাধ্যমে ভ্রমণ শুরু করি, দেশের মানুষের কাছে এটা অবাক করা একটা বিষয়। কি করছে ছেলে? সে কি ট্রাক ড্রাইভারদের মোবাইল টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এটা করছে, নাকি আরও কিছু? আমি তখন মাত্র নবম শ্রেণীতে পড়ি। মানুষের বিশ্বাস ভালোবাসা আসলে কি আমি জানি না। তো রাস্তায় দাঁড়ালাম, হাত বাড়ালাম, গাড়ি থামে থামে না, থামে থামে না। এখান থেকেই কিছু মানুষ আমাকে আবার ধরা শুরু করলো। কি করছো? তুমি তো প্রতারক, তুমি বাংলাদেশের নিরাপত্তার একটা ঝুঁকি। আমি বন্ধ করে দিলাম। আর সেটা কি ভ্রমণ দেশে না করলাম। দেশের বাইরে? এটা আমাদের বাংলাদেশে। এরপর 2019 সাল, আমি বুক ভরা সাহস নিয়ে এবং পরিপূর্ণভাবে বুঝে যে মানুষের বিশ্বাস এবং ভালোবাসার শক্তি এর থেকে বড় আমাদের পৃথিবীতে কিছু হতে পারে না, হোক সেটা আমাদের বাংলাদেশে একদম প্রথম। আমি বাংলাদেশের 64টি জেলা, সীমান্তবর্তী 39টি জেলা, বঙ্গোপসাগর ঘেঁষা আমাদের বাংলাদেশের 11টি জেলা এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই বিশাল ভ্রমণ আমি 2019 থেকে একটানা 2022-এর মে পর্যন্ত করি। আমি শত শত ট্রাক, শত শত এই মানুষের কোভিডের সময় কোভিডের সময়, যদি ওইটা আমার সব থেকে বড় ভুল ছিল, কিন্তু আমি এমন একটা বয়সে শুরু করেছি, আমার বোঝার ক্ষমতাটা তখন তৈরি হয়নি। কেবল আমি 10ম শ্রেণী পার করে কলেজে পা দিয়েছি। পরিবারের আমি বুঝতে যাচ্ছি যে পরিবারের অনুভূতি কি ছিল? পরিবার থেকে বাধা দেয়নি? না, আমার এই ভ্রমণের শুরুটা ঠিক ওই যে নানি বাড়ি থেকে হয়েছিল। তখন আমি ওই গ্রাম দেখার জন্য এক অভিনব পন্থা বের করেছিলাম। আমি একদিন বের হয়ে গেলাম, 2008 সালের ঘটনা। পায়ে হেঁটে অনেকটা দূর গেলাম, দুপুর করিয়ে। এখন আমার স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তবে বাসায় জানে না আমি স্কুল ফাঁকি দিয়ে অন্য একটা গ্রাম দেখতে গিয়েছি। তো আমার ছোটো দুটি পা আর কতই বা চলতে পারে। একটা সময় আমার পেছন থেকে ওই সাইকেলের ক্রিং ক্রিং শব্দ আসলো। পেছনে তাকিয়ে দেখছি একটা ভ্যান, ওইখানে মুরগি নিয়ে বিভিন্ন হাট বাজারে যায়। সে আমার গ্রামের, আমি চিনতে পারলাম। আমি বললাম যে আম্মা আমাকে বড্ড মারবে, আমি তো অনেক দেরি করে ফেলেছি, আমাকে একটু পৌঁছে দেন। তো বাসায় গিয়েও মাঠ থেকে বাঁচতে পারিনি, জোতাতে আমাকে প্রচণ্ড পিটানো হলো। তো ওই পেটানোর মধ্যেই আমি ভাবতেছি আমাকে তো আরও দেখতে হবে। আমি কত মানুষ দেখেছি, আমার গ্রামের মতো একটা মসজিদ, নদী, স্কুল ওই গ্রামেও আছে। তার মানে আমিও হয়তো ওই গ্রামে আছি, আমার দাদাও হয়তো ওই গ্রামে আছে। আমি মূলত মাল্টিভার্সের একটা কনসেপ্টে চলে গিয়েছি যে গ্রাম মানে ওটাও গ্রাম, ওইখানেও আমি আছি। তো ওই মুরগির ভ্যানে বানরের মতো লটকে লটকে আমি একটা গ্রাম থেকে একটা গ্রাম ঘুরতাম। ওইটা আমার বাবার চোখে পড়ে। তো বাবা আমাকে হিচহাইকিং সম্পর্কে বলে। তো ওইখানে আমি হাইজ্যাকিং বলেছিলাম। আমাকে বললো যে এটা একটু উচ্চারণ করো, HITCHSKING, এটা কি? আমি বললাম হাইজ্যাকিং। সে তার স্বপ্নটা নিজের মধ্যে দিয়ে দিল যে তুমি 18 বছর বয়সে এই পৃথিবীর পথে বের হবা এক বিশাল অভিযান নিয়ে, যে অভিযানে আমাদের এই বঙ্গীয় বদ্বীপের ইতিহাসে সর্বপ্রথম কেউ একজন এই পৃথিবীকে গোলাকারে প্রদক্ষিণ করবে, যার সময় লাগবে আমাদের পাসপোর্টের সহযোগিতায় প্রায় 30 বছর। আপনার বাবার বাহ। সেই সাহসকে সাধুবাদ জানাই, সম্মান জানাই। একই সাথে আসলে একটু জানতে চাই যে সেই 18 বছর বয়সে বাবা যেই পথে আপনাকে বেরোতে বলেছিলেন, এখন 26 বছরে এসে আপনি সেই পরিকল্পনাটি করছেন এবং প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে আছেন। 30 বছর ব্যাপী একটি পরিকল্পনা, 30 বছরে আপনি বিরতিহীনভাবে বৃত্তাকারভাবে পৃথিবীকে ঘুরে আসার যে পরিকল্পনাটি করছেন, আমি যদি ভুল না করি। না, বিরতিহীন নয়, এটা হবে আমার পরিবার এবং আমার পৃথিবী, দুইটাকে একত্রে নিয়ে। আমি একবার বেরিয়ে পড়লাম, 30 বছর আমি পুরো পৃথিবী ঘুরে আসলাম, তবে আমার পরিবার, আমার মা, আমার ওয়াইফ, আমার কাকা, তাদেরকে আমি ফেলে রেখে গেলাম। তো এটা কোনোভাবেই এই পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন হতে পারে না। আমাকে 30 বছর সময়ের মধ্যে এমনভাবে পরিকল্পনা সাজাতে হবে যাতে আমি 6 মাস ভ্রমণ করি, 2 মাস বিরতি, আবার কখনো 1 বছর, আবার 2 মাস বিরতি। মানে আমি বছরে 10 থেকে 11 মাস ভ্রমণ করব, কখনো 8 থেকে 9 মাস, এভাবে আমার 30 বছরের অভিযান চলবে। তো সেটার জন্য আসলে আমরা জানতে চাচ্ছি আপনার আসলে আপনি কি ক্রাউড ফান্ডিং করছেন? জি, আমি ক্রাউড ফান্ডিং করছি। তো ক্রাউড ফান্ডিং যখন আসলে আমরা করি, তখন আমরা অনেক সময় দেখি যে বাইরের দেশগুলোতে ক্রাউড ফান্ডিং বেশ জনপ্রিয়, Concept-টা মানুষ পরিচিত। কিন্তু ভেরি পজিটিভলি সেটা দেখে। এই ক্রাউড ফান্ডিংটা কি শুধু বাংলাদেশের ঘিরে হচ্ছে, নাকি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্মে আপনি মানে ক্রাউড ফান্ডিংটা করছেন? না, আমার ক্রাউড ফান্ডিং কোনো বিশাল পরিমাণ ফান্ডের জন্য নয়। আমি আমার এই 30 বছরের অভিযান নিজের সক্ষমতায় করতে চাই। তবে আমি এক কৃষকের সন্তান, যে বাবা আমাকে এই স্বপ্ন দেখিয়েছিল, সে আমার 12 বছর বয়সে পৃথিবীতে রেখে চলে গিয়েছে। তো এই কারণেই আমি 18 বছরে বের হতে পারিনি। আমি উচ্চ মাধ্যমিকে ঝরে পড়া এক ছাত্র, তারপরে আর সামনে
আগাতে পারিনি। পরবর্তীতে আমি জীবিকার তাগিদে দাদার কাকার সাথে কখনো মাঠে কাজ করেছি, কখনো আমি বিভিন্ন ছোটো বড়ো দোকানে সহকারী হিসেবে কাজ করেছি, নাইট গার্ডের কাজ করেছি। তো এত কিছু মিলিয়ে আমি বেরোতে পারিনি। তো এখন আমি যদি বের হতে চাই, আমাকে ন্যূনতম কয়েক লক্ষ টাকা সংগ্রহ করে তারপর বের হতে হবে। কারণ এই পৃথিবী ঘুরবো, সেটা টাকা ছাড়া হতে পারে না, টাকা আমাদের লাগবেই। তো আমরা মাধ্যমটা একটু পরিবর্তন করে টাকার পরিমাণটা কমাতে পারি। তো যদি আমি আমার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এই 30 বছরের অভিযানকে রূপ দিতে চাই, তো আমার কমপক্ষে 3 থেকে 5 লক্ষ টাকা লাগবে, যেই টাকা আমি ব্যবহার করে ভ্রমণ কেন্দ্রিক মাধ্যমে অর্থ উপার্জন করব এবং তার মাধ্যমে আমি পৃথিবী ঘুরে দেখব। তো সেই টাকা আমি তাহলে পাবো কোথায়? আমার মাস শেষে 8 থেকে 10,000 টাকা ইনকাম, এর মাধ্যমে আমার মা, কাকা, আমার ওয়াইফ সবাইকে নিয়ে চলতে হয়। দিন শেষে $10 আমার জন্য থাকে না, আমার ভ্রমণের জন্য। তো সারা পৃথিবীতে যত অভিযান হয়েছে তার সবই হয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, জন অর্থায়নের মাধ্যমে। তবে এটা আমাদের বাংলাদেশে অনেক নতুন একটা বিষয়। বাংলাদেশে ক্রাউড ফান্ডিং মানে বন্যা হয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, অসুস্থ হয়েছে, তাদের জন্য সহযোগিতাই করি। এটা খারাপ কিছু নয়, এটা সারা পৃথিবীতেই হয়। তবে সারা পৃথিবীতে এর পাশাপাশি মানুষের স্বপ্ন পূরণের জন্য যদি মানুষের কাছে আইডিয়া থাকে এবং তার ওই আইডিয়া দিয়ে বিশাল কোনো ফল পাওয়া যাবে, ওটা প্রমাণ করতে পারে, তাহলে সারা পৃথিবীতে ক্রাউড ফান্ডিং সম্ভব। তবে বাংলাদেশে এখনো কঠিন এটা। ক্রাউড ফান্ডিং করে তো আমরা তো আচ্ছা ঠিক আছে স্টার্ট করলাম, এরপর কি সেটাকে সাস্টেইন করার কোনো প্ল্যান আছে কি না, এবং আপনাকে ক্রাউড ফান্ডে কেন আসলে টাকা দেওয়া হবে? এটা নিশ্চয়ই প্রথমে তাদের প্রশ্ন আসে যে তারা আসলে কি অ্যাচিভ করবে। বাংলাদেশে ক্রাউড ফান্ডিং যখন করা হয়, প্রথম প্রশ্ন আসে, আমরা কেন টাকা দেব? আমরা কেন টাকা দেবো? আমরা টাকা দেব, আমরা কষ্ট করে টাকা কামাই, আমরা নিজেরা ঘুরতে যেতে পারি না, আমরা আপনাকে টাকা দেব। তো বাংলাদেশে যারা প্রকৃত ভ্রমণপ্রেমী, যারা প্রকৃতিকে দেখতে চায়, তাদের কাছে কারো কাছে অর্থ আছে, সময় নেই। সময় আছে, অর্থ নেই, দুইটাই আছে, তারপরও যেতে পারে না। হ্যাঁ, স্বাস্থ্য নেই। হ্যাঁ, এখন তারা চিন্তা করে, আমার হয়ে যদি আমার নামটা এই পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেওয়া যেত, যেমন আমার ব্যাগে করে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের নাম নিয়ে যাব, আমি পৌঁছে দেব দক্ষিণ আমেরিকার এক কোনায়, তারপর পৌঁছে দেব পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গা অমিয়কন রাশিয়াতে। এভাবে আমি এই নামগুলো পৌঁছে দেব। আমি আমার মাধ্যমে তাদেরকে সৃষ্টির এই যে সৌন্দর্য, সৃষ্টিকর্তার এই সৌন্দর্য, যেই সৌন্দর্য দেখা মাত্রই আমাদের জবান থেকে আপনা আপনি চলে আসে মহান আল্লাহ তাআলার কত নিয়ামত, তার প্রতি আমাদের কত ভক্তি চলে আসে। তো এই যে সুযোগটা তারা পাচ্ছে আমার থেকে। যদিও যারা প্রকৃত শুভাকাঙ্ক্ষী, যারা এই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোনো এক অভিযাত্রীকে এই পৃথিবীর পথে নিতে চায়, বিশেষ করে এই বাংলাদেশের, তারা চাইবে পৃথিবীর ইতিহাসে আমরা বহু অভিযাত্রী দেখি, আমাদের বাংলাদেশেও কম নেই। তবে বাংলাদেশে আমরা বড় কোনো অভিযানে বের হতে পারি না, আমাদের নিজেদের পাসপোর্টের ওই সাপোর্টটা এখন আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা 16 কোটি মানুষের ব্যর্থতা। তবে আমি যদি এই পৃথিবীর পথে বের হই, আমি আমার শুভাকাঙ্ক্ষীদের নাম নিয়ে যাব, আমি আমার ভ্রমণের প্রতিটি লেখা, প্রতিটি ছবি, প্রতিটি ভিডিওর পেছনে আমার ওই সকল শুভাকাঙ্ক্ষীদের কৃতিত্ব প্রকাশ করব। এবং দিন শেষে ওই শুভাকাঙ্ক্ষীগুলো তাদের অপূর্ণ স্বপ্ন, যা তারা পূরণ করতে পারেনি, তা আমার মাধ্যমে পূরণ করতে পারবে। তবে কথা হলো, আমার মাধ্যমেই পূরণ করবে কেন? যারা প্রকৃত ভ্রমণ প্রেমী, তারা আমাকে দেখবে না, তারা একটি অভিযাত্রীকে দেখবে, যারা আমার দেশের হয়ে, এই দেশের 16 কোটি মানুষের হয়ে, লাল সবুজের পতাকার হয়ে পুরো পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। তো আমি মনে করি আমাকে সহযোগিতা করার জন্য, এই ক্রাউড ফান্ডিংয়ে অংশগ্রহণ করার জন্য এর থেকে খুব বেশি প্রয়োজন নেই। কারণ ওই মানুষগুলো নিজেরাই অপেক্ষায় আছে কখন আমি বা আমার মতো এরকম হাজার অভিযাত্রী বের হবে পৃথিবীর পথে। আপনার রিওয়ার্ডিং সিস্টেম যেটি আপনি ভাবছেন, সেটি নিশ্চয়ই কাজ করবে এবং অনেক অনেক মানুষ আগ্রহী হবে, সেই প্রত্যাশা আমরা রাখি। একটু জানতে চাই যে, যেহেতু বিশ্ব ভ্রমণের একটি পরিকল্পনা আপনার আছে, কোত্থেকে শুরু করবেন এবং কোন কোন জায়গা ঘোরার পরিকল্পনা রয়েছে, মানুষকে দেখাতে চান? আমার এই বিশ্ব ভ্রমণের প্রথম 10 বছর হবে পৃথিবীর প্রতিটি দেশে পৌঁছে যাওয়ার মিশন। আমি 195, 193 বা 197, আবার কারো কারো মতে 228 পর্যন্ত যেতে পারে, যারা এখনো স্বাধীনতা পায়নি। তো সেই সবগুলো দেশে প্রথম 10 বছর আমি যাওয়ার চেষ্টা করব, যতদূর পৌঁছতে পারি। তারপরে শুরু হবে আমার আসল অভিযান, এই পৃথিবীকে গোলাকারে প্রদক্ষিণ করা। আমি শুরু করব সেই আলাস্কা থেকে, চলে যাব একদম আলাস্কা থেকে শুরু করে আমেরিকা, মেক্সিকো হয়ে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা, ড্যারিয়ান গ্যাপ যাকে বলা হয়,
সেটা আমি পার করব সাগর পথে ড্যারিয়ান গ্যাপের পাশ ধরে, সেখানে আমার মৃত্যু হতে পারে। সেখানে প্রচুর সন্ত্রাসী সংগঠনের ওইখানে আছে। তারপর আমি পা রাখবো আমাজনে, আমি শুরু করব আমাজন অভিযান, শঙ্করের সেই অভিযান, বিভূতিভূষণের সেই লেখা আমি আমার অভিযানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই একবিংশ শতাব্দীতে আরও একবার। তারপর সেখান থেকে চলে যাব আর্জেন্টিনা সিলের একদম শেষ প্রান্তে, যেটাকে বলা হয় পৃথিবীর একদম শেষ প্রান্ত। তারপর মহাসাগর পেরিয়ে আমি চলে যাব নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই অঞ্চলটা হয়ে আমি আবার সাগর পথে যাত্রা শুরু করব। যাব কোথায়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ার একদম দক্ষিণে আসব, সেখান থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে পাকিস্তান হয়ে মধ্যপ্রাচ্য হয়ে আমি চলে যাব আফ্রিকার সোমালিয়া। সোমালিয়া থেকে ভারত মহাসাগরের ওই পার্শ্ববর্তী যে দেশগুলো আফ্রিকার, সেগুলো হতে হতে দক্ষিণ আফ্রিকা, তারপর ওইখান থেকে আবার উপরে মরক্কো, তারপর ইউরোপে পা রাখবো। ইউরোপ থেকে শুরুর দিকের পর্তুগাল, ফ্রান্স, স্পেন, ওই দেশগুলো হতে হতে আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম, তারপর আমি ওই যে দুইটা অংশ পৃথিবীর সাগরের মাঝখানে ভেসে আছে আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মতো অংশগুলো, সেগুলো হয়ে নরওয়েতে পা রাখবো। তারপর পৃথিবীর সব থেকে বড় দেশ রাশিয়াতে যাব। রাশিয়ার ঠিক ওই প্রান্তে আমি পৌঁছাবো যার অপর প্রান্তে ওই আলাস্কা, যেখান থেকে আমি শুরু করেছিলাম। তবে এখানেই শেষ নয় আমার অভিযান। ওইখান থেকে আমি চলে আসবো রাশিয়ার ভ্লাদিভস্টক নামে একটি শহর আছে। তারপর দুই কোরিয়া হয়ে, জাপান হয়ে, চীনের মূল ভূখণ্ড হয়ে আমি তিব্বত মালভূমিতে আসবো। তারপর নেপাল, ইন্ডিয়া হয়ে 30 বছর পর আমি আবারও ফিরে আসব আমার জন্মভূমি বাংলাদেশে। ঠিক ওই বৃদ্ধ বয়সে আমার অভিযান শেষ হবে, হয়তো সে অবধি জীবিত থাকলে। আমার মনে হচ্ছিল একটা ভ্রমণ কাহিনী আসলে আমরা শুনছি, যে হ্যাঁ না, মানে অডিও বুকের মতন আসলে মনে হচ্ছিল। তো এই যে পুরো জার্নিটাতে সেটাকে কি আসলে আপনি এটাকে কি কন্টেন্ট আকারে এটাকে ধরে রাখতে চান, নাকি এটাকে আপনি বই পাবলিশ করতে চান? আপনার অভিজ্ঞতাগুলোকে কিভাবে আসলে আমাদের সাথে শেয়ার করবেন? আমার এই অভিজ্ঞতাগুলো অনেকগুলো মাধ্যমে আসবে। আমি ছবি তুলব, আমি ভিডিও করব, আমি লিখব। যদি আমি লেখক নই, তবে আমার ভাষাতেই আমি লিখব। তারপর সেগুলো ট্রাভেল ব্লগিং আকারে অবশ্যই আসবে না, আমি এর বাইরে দেখতে চাই। ট্রাভেল ব্লগিং সবাই করে, তবে আমাকে মানুষ দেখবে কেন, আমি ভিন্ন কি করলাম। বর্তমানে এআই আমাদের পৃথিবীতে রাজত্ব করছে। তো আজকের দিনে তরুণ প্রজন্ম যা করে, পৃথিবীতে বের হয় না, বের না হয়েও তারা এই পৃথিবীকে দেখাতে পারে তাদের কন্টেন্টের মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে, সে পৃথিবীর পথে বের হলো না, তবে তার কাছে পুরো পৃথিবী আছে। কারণ কেউ না কেউ এই পৃথিবীতে ঘুরতেছে, সে ভিডিও করতেছে, সেগুলো পৃথিবীর সব থেকে জনপ্রিয় স্টক ওয়েবসাইটগুলোতে আপলোড করতেছে। সেখান থেকে সেই ভিডিওগুলো নিয়ে আমাদের এই পৃথিবীর তরুণরা সেগুলোকে নতুন করে কন্টেন্টে রূপান্তর করছে এবং সেগুলো ছড়িয়ে দিচ্ছে। তবে সেখানে ভুল আছে, একই ভিডিও, একই চিত্র বারবার ফুটে আসতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো দিক আছে, খারাপ দিক আছে। একজন ক্রিয়েটর কি করতেছে, সে পৃথিবীর কোথাও যায়নি, সে জাস্ট ক্লিক করতেছে, আমাকে আমাজন নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দাও, 1 ঘন্টার ডকুমেন্টারি, 2 ঘন্টার ডকুমেন্টারি, সেটা ইউটিউবে যাচ্ছে। কেউ ট্রাভেল ব্লগিং হিসেবে দেখছে না। আমাদের এই পৃথিবীতে ট্রাভেল ব্লগিং, ইউটিউবার, এদের বাইরেও কিছু কন্টেন্ট আছে, আমি সেগুলো করতে চাই, যেগুলো এআই এর রাজত্বে হবে। আবার একটা কথা আছে না, দেখা হয়নি চক্ষু মিলিয়া ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। তো আপনি তো আসলে ঠিক উল্টোটা করেছেন, আগে শিশির বিন্দুটা দেখেছেন, এখন ঘর হতে 2 পা বাইরে ফেলতে যাচ্ছেন। যখন এই শিশির বিন্দু দেখতে বের হলেন, তখন বিপদের কথা মনে হয়নি? কারণ এই যে কনসেপ্টগুলো, হিচ হাইকিং বলি বা কাউচ সার্ফিং, যে মানুষের বাসায় কোনো খরচ না দিয়ে রাত্রি যাপন করা, এই কনসেপ্টগুলো তো বাংলাদেশে আসলে কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে না। তো আপনাকে দেখে কোনো তরুণ যদি বের হয়ে যায়, তাহলে তাকে কি কি মাথায় রাখতে হবে এই কাজগুলো করার আগে? প্রথমত, আমরা ইন্টারনেটে, টিভির পর্দায় সবসময় দেখি মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। তো ওই জায়গা থেকে আমি কি করেছিলাম, আমি আমার ভ্রমণের সময় যেখানেই বিকেল হতো সেখানেই ব্রেক। যেই জনপদে আমি আছি, ওই জনপদে মানুষের সাথে কথা বলার চেষ্টা করতাম, তার যেই ভাষাই হোক। ভারতে প্রতি 100 কিলোমিটার পর পর ভাষা পরিবর্তন হয়ে যায়। তো আমি যেভাবেই পেরেছি আমার সম্পর্কে বলেছি, আমি কি করতে এসেছি। তো আমাকে আপনাদের এই জনপদ থেকে কেউ কি একটি রাতের জন্য হোস্ট করতে পারবেন, এবং সেটা কোনো রকম কনসেপ্টের বাইরে। পৃথিবীতে এরকম অনেক কনসেপ্ট আছে, যেরকম couchsurfing.com, volunteering.com, এবং এর বাইরে worldspackager.com, workway.info, এর মাধ্যমে কাজের বিনিময় কিংবা শুধুমাত্র অতিথি হয়ে কারো ঘরে থাকা যায়। তবে এখন আমার দেখা যায় যদি কেউ লাভ দিয়ে বেরিয়ে পড়ে, আমি মানুষের বিশ্বাসের জন্য এসেছি, আমাকে আপনার ঘরে থাকতে দেন, আমি আপনার মাধ্যমে আপনার জনপদকে খুব ভালোভাবে দেখতে চাই, যেটা আমি চেয়েছিলাম।
তো সেক্ষেত্রে বিপদ হতেই পারে। যার ঘরে থাকবে তার মাধ্যমে বিপদ হতে পারে, যে গিয়ে থাকবে সে ওই ঘরের বিপদ করে হতে আসতে পারে, পারে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি বলবো যে এক আবরার জাহিন ভারতের 16,000 কিলোমিটার, বাংলাদেশের 64 জেলা, শুধুমাত্র অপরিচিত মানুষের ঘরে থেকেছে বিদায় সবাই কি থাকতে হবে, এরকমটা নয়। এক আবরার জাহিন তার জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই পৃথিবীটা ঘুরে দেখতে চায়। তবে প্রতিটা মানুষ তো এই 30 বছরের অভিযানে বের হবে না। তবে তারা কিভাবে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাসের মাধ্যমে কারো ঘরে থাকতে পারে। তো সেক্ষেত্রে couchsurfing.com বা এরকম আরও ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইটে কিছু রুল আছে। আপনি একা যাবেন, আপনি পুরো গ্রুপ নিয়ে যাবেন না। আপনি যার ঘরে যাবেন তার প্রোফাইলে কি রুলগুলো আছে সেগুলো ফলো করবেন। আপনার পাসপোর্ট, আইডি কার্ড, এই প্রুফগুলো আপনি তাকে আগেই পাঠাবেন। তো এগুলো অবলম্বন করে কাউচসার্ফিং এর মাধ্যমে বা এই যাও তো ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমে মানুষের ঘরে থাকা যেতে পারে। বলা হয়ে থাকে এই কনসেপ্টগুলোর মাধ্যমে ভ্রমণকারীদের বা অভিযাত্রীদের এই পৃথিবীর প্রতিটি প্রান্তে একটি করে ঘর আছে, একটি করে পরিবার আছে। তবে যিনি যাচ্ছে সেই পরিবারের খুঁজে, উনি যদি সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে সে প্রকৃত অর্থেই ঘর খুঁজে পাবে, পরিবার খুঁজে পাবে। ঠিক একই রকম হিচহাইকিংয়ের ক্ষেত্রেও বিষয়টা আসে। এখন আমি আবরার হিচহাইকিং করছি, বাংলাদেশের শাওন নামে একজন আছে, উনি হিচহাইকিং করছে, মিজান হিচহাইকিং করছে, মাহি হিচহাইকিং করছে। হিচহাইকিং বাংলাদেশে এখন আর পুরাতন কি বলে Concept না। একদম নতুন কোনো কনসেপ্ট না। জি। তো এখন এদের দেখা দেখি কোনো একজন প্রতারক সে রাস্তায় দাঁড়ালো রাতের বেলা। আবরার জাহিন ভারতের 16,000 কিলোমিটার, রাত দিন কিচ্ছু মানে নাই, সবসময় সে রোডেই পড়ে আছে। তো তার দেখা দেখি, মাহির দেখা দেখি রাতে ট্রাক ড্রাইভারকে দিল। এখন ট্রাক ড্রাইভার ইন্টারনেটের যুগ, সবসময় দেখতেছে বাংলাদেশেও এরকম কিছু আসতেছে। তো সে গাড়ি ব্রেক করলো, তার কাছ থেকে সব কিছু নিয়ে নিল। তো এটা বাংলাদেশে একটা বড় বিপদ আনতে পারে। সেক্ষেত্রে প্রশাসন যদি ইউরোপ আমেরিকার মতো নিয়ন্ত্রণ রাখে যে এই রোডে হিচহাইকিং করা সম্পূর্ণ নিষিদ্ধ, এই রোডে করা যাবে, রাতে সম্পূর্ণ নিষিদ্ধ, দিনে করা যাবে, কারণ এটা আমেরিকা না, এখানে যে কোনো কিছু ঘটতে পারে। তো এগুলো নিয়ে বাংলাদেশের যত ভ্রমণপ্রেমী মানুষ আছে, যারা গুণী মানুষ আছে বা সঠিক যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলতে দায়িত্ববান পারবে, যারা আছেন। তাদের সাথে দ্রুত একটা সিদ্ধান্তে আসা উচিত। কারণ যখন মানুষ সস্তা ভাইরাল হওয়ার নেশায় যে কোনো কিছুকে নিজের স্বপ্নে পরিণত করতে পারে, তখন অন্য মানুষের প্রকৃত স্বপ্নের বিষয়গুলো বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে। একদম। একেবারে বলছিলেন আপনি, আমরা সেই কথাগুলো শুনছি। বাংলাদেশে বলছিলেন যে এই ধারণাটি এখন আর একেবারে নতুন নয়, এবং নীতিমালার ব্যাপারেও জোর দিচ্ছিলেন। আমি এসবের বাইরে একটু আবারও আপনার আবেগের এবং যেই অনুপ্রেরণার জায়গাগুলো সেখানে আসতে চাই। বাংলাদেশের 64 জেলার মধ্যে আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গাটা? কোন জায়গার মানুষের সংস্কৃতি কিংবা খাবার দাবারের মধ্যে আমাদের খুব বেশি ভিন্নতা নেই, তবে কিছুটা ভিন্নতা আছে। কোথায় গিয়ে আপনার মনে হচ্ছে যে না, এখানটার মানুষ সবচেয়ে বেশি আন্তরিক বা ইট ওয়াজ ওয়ার্থ ইট? এই তো বড্ড বিপদে ফেলে দিলেন আমাকে, কারণ আমার দেশের 64 জেলা একে অপরের থেকে কোনো অংশে কম না। এটা 100, ওটাও 100। তো আমি কাকে কম কাকে বড় দেব? বাংলাদেশের 64 জেলার মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, কোনো আমাদের মজার ইনসিডেন্ট? হ্যাঁ, কোনো মজার বা কোনো বিপদের দুটোই হতে ইনসিডেন্ট পারে। যেখানে উতরে গিয়েছিলেন কোনোভাবে? মজা বা বিপদ হতে পারে। আমি শরণখোলা নামে একটি জায়গা আছে ওই বরিশাল সাইটে, খুব রাত হয়ে গিয়েছে, 3-4 দিন আমি কোনো মসজিদে জায়গা পাচ্ছি না, কোথাও রাত্রি যাপন করতে পারতেছি না। তো রাতের বেলা আমাকে এক বৃদ্ধ লোক, সে বলল তুমি কোথায় যাচ্ছ? সে আমাকে ওইখান থেকে ধরে নিয়ে গেল তার ঘরে। চুপড়ি একটা ঘর, চরের মধ্যে মহিষ পালন করে, সব দড়ি ছাড়া ঘুরে বেড়ায়। তো উনি আমাকে জীবনের সব থেকে বড় আতিথেয়তা দিয়েছিল। ওনার ঘরে কিচ্ছু নেই, পানি খাওয়ার একটা ছোট্ট মগ, ওইটাতেই পানি আনে, ওইটা থেকেই খায়, গ্লাস পর্যন্ত নেই। তো উনি কখন মহিষের দুধ নিয়ে আসবে, একাই সেই মহিষের দুধ জাল করবে, তার দূরের 3-4 কিলোমিটার দূরে ঘরে যাবে, গাছ থেকে নারকেল পারবে, ডাব পারবে। বৃদ্ধ লোক, বাঁশ দিয়েও করতে পারে না। তো ওইটা ছিল আমার জীবনের সব থেকে স্মরণীয়। এবং অবাক হয়েছি খুব বেশি, ওই মানুষটা মোটেও কোনো অজ্ঞানী লোক নয়, সে বিএ পাশ করেছে তার সময়ে, এবং তিনি বাংলাদেশের সর্বপ্রথম হিচহাইকারদের মধ্যে একজন। বাহ। তিনি বাংলাদেশে তার সময় যখন তার 18, 19, 20 বছর বয়স, তখন বাংলাদেশে হিচহাইকিং ছিল না, বড্ড বাউন্ডলে ভবঘুরে, বাবা মার কথা শোনা না, এলাকার মানুষ এটা বলতো। সে বাংলাদেশের 64 জেলা তখন তার ওইভাবে হিসাব করতো না, তবে পুরো বাংলাদেশ উত্তর, তিনিও দক্ষিণ, পূর্ব, ঘুরেছেন। পশ্চিম সে ঘুরেছে। এটা 90-এর দশকে তার জীবনের কথা।
তো এখান থেকেও আমরা স্মরণ করতে পারি যে আমাদের দেশে হিচাইকিংটা কনসেপ্টের নাম অনুযায়ী না আসলেও এটা বড্ড পুরাতন। নাম তো কেবল আসলো, সেও মানুষের গাড়িতে গাড়িতে লিফট নিয়েই ভ্রমণ করেছে, তবে সেটা লিফট ছিল না, তার ভাষাটাও ছিল ভিন্ন। অসংখ্য ধন্যবাদ আবরার জাহিন যে আজকে সকালে আপনি এসেছেন। আপনার এই যে স্বপ্ন, আপনার যে ভালোবাসা এবং আপনার মধ্যে যে এনার্জি আমরা দেখতে পাচ্ছি, আই হোপ আপনার এই পুরো জার্নি সাকসেসফুল হয়, 30 বছরের যে যাত্রায় আপনি যাচ্ছেন সেটা সফল হোক।